সালে এদেশের ছাত্র জনতা ফুঁসে উঠল, বৈষম্যের বিরুদ্ধে তারা স্লোগান তুলল। এদেশের ছাত্র জনতা মেধার ভিত্তিতে একটি দেশ গড়বার জন্য তারা রাজপথে কচি কচি আমাদের সন্তানেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে সকল ছাত্ররা বিভেদের সকল দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে রাজপথে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল। 4 কোটি ছাত্র জনতা তারা দাবি উত্থাপন করল, বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ পিন্ডির রাজনীতিও চায় না, বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্যবাদও চায় না, বাংলাদেশের মানুষ পিকিং অথবা মস্কোর আধিপত্য দেখতে চায় না, বাংলাদেশের মানুষ বাংলাদেশে ওয়াশিংটনের খবরদারিও বরদাস্ত করতে চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া জাহাদা বিজিহাদিহিম ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم। বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, কুমিল্লা পশ্চিম জেলার সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয়, জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন থানা ও প্রান্তিক অঞ্চল থেকে, তৃণমূল থেকে সমবেত বাংলাদেশ খেলাফত মজলিসের আমার সর্বস্তরের নেতাকর্মী ও সংগ্রামী কুমিল্লা জেলা পশ্চিম অঞ্চলের অধিবাসী ভাইয়েরা আমার, আমি সর্বপ্রথম আজকের এই বিশাল গণসমাবেশে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা বাংলাদেশে আল্লাহর দ্বীনের বিজয়ের এই কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করে একটি বার্তা জাতির সামনে তুলে ধরেছেন। এদেশের মানুষ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন দেখতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক জীবনের, অনেক প্রাণের উৎসর্গ, অনেক রক্তের স্রোত প্রবাহিত করে 2024 সালের 36শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে, গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সকল বীর শহীদানদেরকে যারা 2013 সালে শাপলা চত্বরে সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। 2013 সালে এই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা মাত্রই শাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতার যে রক্তের স্রোত প্রবাহিত হয়েছে, সেই রক্তের উপর বাংলাদেশের 2024 সালের অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। এরপরে একে একে এদেশের মানুষ অনেক জীবন দিয়েছে, এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে, এদেশের অনেক যুবক গুম হয়েছে, এদেশের অনেক মা সন্তান হারা হয়েছে, এদেশের অনেক শিশু সন্তান ইতিম হয়েছে, এদেশের অনেক স্ত্রীরা বিধবা হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে দিল্লির সেবাদাস শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে
1971-এর যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ পার হওয়ার 1 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই এই ফ্যাসিবাদী বাকশালী আওয়ামী লীগাররা মুক্তিযুদ্ধের অর্জনকে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 1947 সাল থেকে 1971 পূর্ব পাকিস্তানের 24 বছরের দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 64-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, কোন সময় বাংলাদেশের মানুষের কাছে ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচামালের স্লোগান শোনা যায় নাই। বাংলাদেশের কোন নেতা নেত্রী 1971-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত কোনদিন এদেশের মানুষের সামনে সেই ধর্মনিরপেক্ষতা নামক এদেশের মুসলমানদের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের ধর্মীয় ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এরপর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন বলে শোনা যায়, অনেকে দ্বিমত করে। তিনি সেখান থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তিনি সদ্য স্বাধীন বাংলার মাটিতে ফিরে আসার জন্য এদেশের মানুষ অপেক্ষার প্রহর গুনছিল। কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত নব্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান ঢাকায় নয় বরং নয়াদিল্লিতে ল্যান্ড করেছিল। শেখ মুজিবুর রহমান সাহেব প্রথম বাংলার মানুষের কাছে আসে নাই, তিনি প্রথম গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নমস্কার জানানোর জন্য। সেদিনই বাংলাদেশের সেই 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে চিরকুট ধরিয়ে দিলেন। আর সেই চিরকুটের প্রেক্ষিতেই শেখ মুজিবুর রহমান সাহেব ভারত থেকে বাংলাদেশে এসে 72-এর এক সংবিধান তৈরি করলেন, যেই সংবিধানের মৌল 4 নীতি ভারতের সংবিধান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করা হয়েছে। আর এভাবেই 1000 বছরের বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠনের ইচ্ছা এবং অভিপ্রায়কে ভারত মাতার চরণ তলে শেখ মুজিব সাহেব বলে দিয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, অনেক আধিপত্যবাদকে রক্ত দিয়ে মোকাবেলা করেছে। 1905 সালে কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে এদেশের মুসলমানরা লড়াই করেছে। 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে। 1971-এ খান পাঠানদেরকে বিতাড়িত করেছে। এদেশের মানুষ একটি স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করতে চেয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এভাবেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করে 72-এর ভেজাল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। এরপরের ইতিহাস ধান্দাবাজির ইতিহাস, এরপরের ইতিহাস প্রতারণার ইতিহাস, এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে 72-এর ভারতীয় দালালির চেতনাকে বিক্রি করবার ইতিহাস। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর যখন যারাই ভারতীয় এই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে,
যারাই যখন ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছে, যারাই যখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছে, তাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। এটা করতে করতে আসলো ২০২৪ সাল। ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা ফুঁসে উঠল, বৈষম্যের বিরুদ্ধে তারা স্লোগান তুলল। এদেশের ছাত্র জনতা মেধার ভিত্তিতে একটি দেশ গড়বার জন্য তারা রাজপথে কচি কচি আমাদের সন্তানেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে সকল ছাত্ররা বিভেদের সকল দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে রাজপথে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল। ৪ কোটি ছাত্র জনতা তারা দাবি উত্থাপন করলো, বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি করতে চায়। বাংলাদেশের মানুষ পিন্ডির রাজনীতিও চায় না। বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্যবাদও চায় না। বাংলাদেশের মানুষ পিকিং অথবা মস্কোর আধিপত্য দেখতে চায় না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের ওয়াশিংটনের খবরদারিও বরদাস্ত করতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই যখন আমাদের ছাত্ররা আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলল, আমাদের সন্তানেরা যখন এভাবেই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করলো, আমাদের সন্তানরা যখন কোটার নামে ভারতীয় দালালদেরকে বাংলাদেশের প্রশাসনে প্রবিষ্ট করবার এই একদলীয় বাকশালী সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়ালো, তখন ফ্যাসিবাদের জননী, যুগের লেডি ফেরাউন, ইতিহাসের বর্বরতম জঘন্যতম খুনি শাসক শেখ হাসিনা আমার ৪ কোটি সন্তানকে, এদেশের ছাত্র জনতাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরের ইতিহাস এদেশের মানুষ জানে। প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা রাতের অন্ধকারে তারা স্লোগান তুলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, মেধার ভিত্তিতে নিজের দেশ গড়বার দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয়, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয়, আমাদের সন্তানেরা আত্মাভিমানী স্লোগান তুলেছিল সেদিন, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে প্রেক ঠুকে গিয়েছিল। ৪ কোটি ছাত্র জনতা যেদিন এই রাজাকারী ট্যাগ লাগানোর শেখ হাসিনা এবং তার আওয়ামী বাকশালী রাজনীতির এই পুরনো বয়ানকে প্রত্যাখ্যান করেছে, সেদিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই এদেশের সব শ্রেণী এবং পেশার মানুষ, বিশেষ করে এদেশের ছাত্র এবং তরুণ জনতা, এখানে শুধু স্কুলের ছেলেরা ছিল না, এখানে শুধু কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা ছিল না, এখানে শুধু আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার আমাদের ছেলেরা ছিল না, বরং সর্বশ্রেণীর এবং পেশার, সর্বশিক্ষাঙ্গনের সকল ছাত্ররা সকল বিভেদকে দু পায়ে ধরে ঐক্যবদ্ধ সীসাডালা প্রাচীর তারা গড়ে তুলেছিল। আর সেই সীসাডালা প্রাচীরের সামনেই মাথা নত করেছিল ভারতীয় আধিপত্যবাদের গোলাম, দিল্লির সেবাদাসী, দিল্লির কৃতদাসী শেখ হাসিনার বাকশালী শাসন ব্যবস্থা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি দীর্ঘ ইতিহাস বললাম, অনেক ত্যাগ এবং সংগ্রামের অতীতের ঐতিহ্যের কথা বললাম। এই সব কথা বলার একটাই উদ্দেশ্য আমার, আমরা জুলাই বিপ্লবের শপথে বলিয়ান হয়ে আরেকটি শপথ করতে চাই, বাংলার মাটিতে ৭২-এর বাকশালী সংবিধান ফিরতে দেওয়া হবে না, ফিরতে দেওয়া হবে না।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিপূর্বে আমাদের মহাসচিব সাহেব সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই সনদের কথা বলেছে। আপনারা অনেকে মনে করে থাকতে পারেন যে জুলাই সনদের এতটা গুরুত্ব কেন। সংগ্রামী তৌহিদি জনতা, আমার প্রাণ প্রিয় সংগঠনের নেতাকর্মী, তৃণমূলের বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষ, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে এখন দুটি মেরুতে বাংলাদেশ দাঁড়িয়ে। একদিকে হলো ৭২-এর বাকশালী সংবিধান, আর একদিকে হলো ২৪-এর জুলাইয়ের সনদ। এখন এদেশের মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এদেশের প্রতিটি রাজনৈতিক দলকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীর বাংলাদেশ ৭২-এর বাকশালী ব্যবস্থায় চলবে না ২৪-এর জুলাইয়ের গণবিপ্লবের ভিত্তিতে চলবে। আমি বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলবো, যার যার অবস্থান পরিষ্কার করেন। আপনারা হয় ৭২-এর বাকশালী ব্যবস্থার পক্ষ নেবেন, আর না হয় ২৪-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করবেন। ধান্দাবাজির রাজনীতি, অস্পষ্টতার রাজনীতি, ধোঁকাবাজির রাজনীতি আর বাংলার মানুষ দেখতে চায় না। শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলে আবার আওয়ামী লীগের ৭২-এর কালো সেই সংবিধানকে, আবার এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করা সেই ধর্মনিরপেক্ষতার সংবিধান বাংলাদেশে বাস্তবায়ন করবার, বাংলাদেশে অব্যাহত রাখবার কোন ষড়যন্ত্র এদেশের তাওহীদি জনতা বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। অনেকেই বলে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে না বিপক্ষে, নির্বাচনে কোন দল কার সাথে জোট করবে না করবে। আমার স্পষ্ট বক্তব্য, নির্বাচন, জোট এগুলো সব পরের প্রশ্ন। প্রথম সমাধান হতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ চলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি জুলাই সনদের আইনি ভিত্তি ২০২৬ সালের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। ডক্টর ইউনূস সাহেব এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং গোটা প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই, ১৫০০ আমার সন্তানের বুকের রক্তের উপর তৈরি করা ক্ষমতার মসনদে আপনারা বসেছেন। জুলাই যোদ্ধাদের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। ১৫০০ এদেশের তরুণ ছাত্র জনতার রক্তের উপর তৈরি হওয়া বাংলার ক্ষমতার মসনদে যারা বসেছেন, জুলাই সনদকে, জুলাই যোদ্ধাদের সংগ্রামকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া আপনাদেরকে পালিয়ে যেতে দেব না। আমি বিএনপির কথা বললাম, জামায়াতে ইসলামীর কথা বললাম, এনসিপির কথা কিন্তু বললাম না। আমাদের সন্তান তোমরা, জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলে, তোমরা রাজনৈতিক সংগঠন তৈরি করেছ, তোমাদেরকে স্পষ্ট বার্তা আমাদের, জুলাই সনদ দিয়ে তোমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে।
জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে পরিচালনা করার দাবি রাজপথ থেকে আদায় করে ঘরে ফিরতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আজকের দাউদকান্দির এই ঈদগাহ মাঠ থেকে আমি বাংলাদেশের গোটা দেশবাসীকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আর কে কি করলো সেটা চিন্তা করার সময় বাংলাদেশ খেলাফত মজলিস অথবা মামুনুল হকের নাই। আর কেউ যদি না থাকে, আমরা একা প্রয়োজনে জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করবার জন্য রাজপথে সংগ্রামে নামবো ইনশাআল্লাহ। আমার এই বার্তা আমার বাংলার প্রতিটি অঞ্চলে, প্রতিটি প্রান্তরে, প্রতিটি জেলা, উপজেলা, থানা, ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কমিটি, প্রত্যেকজন দায়িত্বশীল, প্রতিটি কর্মী তার ঘরকে জুলাই সনদ বাস্তবায়নের দুর্গ হিসেবে গড়ে তুলবে। তোমরা প্রতিটি জনপদে যাবে, প্রতিটি ধর্মাবলম্বীর কাছে যাবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক অথবা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হোক, প্রতিটি শিক্ষাঙ্গনে যাবে। গোটা দেশবাসীকে আবার 2024-এর জুলাই আগস্টের মতো আবারও শিশানালা প্রাচীরের মতো মুষ্টিবদ্ধ হাত তুলে ঐক্যের জয়গান আমাদেরকে গাইতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য শেষ করব। ইনশাআল্লাহ জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশপন্থী রাজনীতি ছাড়া বিদেশপন্থী রাজনীতির সকল তল্পিতল্পা এদেশ থেকে গুটিয়ে বিদায় করবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে ইনশাআল্লাহ আমাদের দীর্ঘমেয়াদী এক সংগ্রাম, দীর্ঘমেয়াদী এক আন্দোলন চলবে। বাংলাদেশে আল্লাহর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সকল জুলুম এবং বৈষম্যের কবর রচনা করবার জন্য খেলাফতের আশাদার ভিত্তিতে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিটি আসনে রিকশা মার্কার প্রতীকে দলীয় মনোনয়ন দিয়েছে, তার প্রতিনিধি ঘোষণা দিয়েছে। আপনারা রিকশা মার্কার প্রতিনিধিদেরকে নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে আল্লাহর জমিনে খেলাফতের পক্ষে এদেশের মানুষকে সংগঠিত করবেন তো ইনশাআল্লাহ? মাওলানা আব্দুল হাই মক্কি কুমিল্লা 1 আসন, মাওলানা মুশাররফ হোসেন কুমিল্লা 2 আসন, এই 2 ভাইকে আমি আপনাদের কাছে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ মনে রাখবেন, বাংলাদেশ খেলাফত মজলিস অতীতের সকল সংগ্রামে দেশ এবং জনগণের পাশে ছিল। জুলাই বিপ্লবে জনগণের পাশে ছিল। আমরা রক্ত দিয়েছি, কারারুদ্ধ হয়েছি, জালিমের রক্তচক্ষুর সামনে মাথা নোয়াই নাই। আবারও যদি প্রয়োজন হয় এই জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করবার জন্য রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে যদি আবার লড়াই করতে হয়, আমরা আবার লড়াইয়ের মাঠে নামবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি থানায় থানায় সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আগামী 10 তারিখ 10ই অক্টোবর ঢাকা মহানগরীতে জুলাই সনদের আইনি বা ভিত্তি প্রদান করার লক্ষ্যে অন্যান্য 5 দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ।
আপনারা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।